আমাদের দেশে কেন নারীরা এত বেশি সংখ্যায় গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন সেটি অবশ্যই গবেষণা করা উচিত এবং সেটা প্রতিরোধ করার জন্য কি করা যায় সেটি চিন্তা করা উচিত। যে ইনসুলিন ছাড়া যে নতুন ইনজেক্টেবল ড্রাগ, এগুলোকে আসলে গেম চেঞ্জার হিসাবে সারা পৃথিবীতে ব্যবহৃত হচ্ছে। অস্বাস্থ্যকর জীবনযাপন হয়, ওজন বৃদ্ধি পেতে থাকে, তখন কিন্তু আমার ডায়াবেটিস এবং আদার অসংক্রামক ব্যাধিগুলির হাইপারটেনশন, অবেসিটি এগুলো নিয়ে আসছে। টাইপ 1 ডায়াবেটিসে দেখা যায় এই যে আমরা যে প্যানক্রিয়াসের যে বিটা সেল, এই বিটা সেলটা নষ্ট হয়ে যায় এবং ইনসুলিন একেবারেই তৈরি হয় না। কমপ্লিকেশন যদি না থাকতো তাহলে ডায়াবেটিস না নিয়ন্ত্রণ করলেও হয়তো অসুবিধা হতো না। ডায়াবেটিস ও মানসিক রোগের যে সম্পর্কটা, এটা হলো আসলে দ্বিমুখী একটা সম্পর্ক। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারেন অথবা ডায়াবেটিস না হয়ে আরও দীর্ঘদিন বেঁচে থাকতে পারেন, তাহলে পৃথিবীকে, ওই দেশকে ও তার পরিবারকে বা সমাজকে আরও অনেক কিছু দেবার রাস্তা কিন্তু খোলা থাকলো। দেখা গেছে যে আমাদের 4টা মূল কম্পোনেন্ট এখন ট্রিটমেন্টে। একটা হচ্ছে ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন এবং ড্রিম মানে হচ্ছে ঘুম। প্রতি বছরে নিয়ে এই বছর আমাদের প্রতিবদ্ধ বিষয় হলো কর্মক্ষেত্র হোক ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। দেখা গেছে যে 10 থেকে 15 ঘন্টা সময় কিন্তু ব্যয় করছি আমরা অফিসের ভিতরেই। অফিসের ভিতরে ব্যয় করা মানে হলো একদিকে তার কায়িক পরিশ্রম বলতে কিছুই নেই, ডেস্কটপে কাজ করছেন, কারণ আমাদের এখন কর্মক্ষেত্রটা হয়ে গেছে আমার মডার্নাইজেশন। তার মানে হলো আইটি সিস্টেম টেকনোলজি নির্ভরশীল। সারাক্ষণ আমরা বসে বসে অত মোবাইল বা ট্যাব অথবা আমরা ল্যাপটপে কাজ করছি, মুভমেন্ট বলতে কিছু নাই। যখন আমাদের অস্বাস্থ্যকর জীবনযাপন হয়, ওজন বৃদ্ধি পেতে থাকে, তখন কিন্তু আমার ডায়াবেটিস এবং আদার অসংক্রামক ব্যাধিগুলির হাইপারটেনশন, অবেসিটি এগুলো নিয়ে আসছে। যে আমরা কিভাবে ডায়াবেটিস প্রতিরোধ করব, তার মধ্যে প্রথমেই চলে আসে সঠিক খাদ্য গ্রহণ। সুতরাং সঠিক খাদ্য গ্রহণ ব্যবস্থা মানে কি, এখানে অবশ্যই খাদ্যের মধ্যে আমাদের যে একটা ব্যালেন্সড ডায়েট সেটা সবসময়ই থাকতে হবে, কোনো ক্রাশ বা কোনো স্ট্রিক্ট ডায়েট না। একটা ব্যালেন্সড খাবারের মধ্যে যে নির্দিষ্ট পরিমাণ শাকসবজি, ফলমূল প্রত্যেকটা জিনিসই থাকবে। আরেকটা দিক হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম। এটা হচ্ছে একটা একেবারেই রেকমেন্ডেশন আছে, সপ্তাহে 150 মিনিট যদি মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা যায় তাহলে কিন্তু অনেকাংশেই ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব। তৃতীয় ধাপে বলবো ওজন নিয়ন্ত্রণ, এর কোনো বিকল্প নাই, শুধু খাবার নিয়ন্ত্রণ এবং এক্সারসাইজই না। নেক্সট যেটা লাস্ট পার্ট সেটা হচ্ছে খাদ্য ব্যবস্থা, এক্সারসাইজ এবং ওজন নিয়ন্ত্রণের সাথে সাথে অবশ্যই ডায়াবেটিস স্ক্রিনিংয়ের ব্যাপারেও আমাদের আরেকটু সচেতন হতে হবে। আমরা অনেক সময় দেখি অনেক বেশি মাত্রায় ডায়াবেটিস নিয়ে একজন রোগী আসছে, উনি যদি নিয়মিত স্ক্রিনিং করতেন তাহলে প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিসের পূর্বাবস্থায় আমরা ধরতে পারতাম এবং এই ক্ষেত্রে এখান থেকেই কিন্তু আমরা ডায়াবেটিস প্রতিরোধের ব্যবস্থা করতে পারতাম। টাইপ 1 ডায়াবেটিসে দেখা যায় এই যে আমরা যে প্যানক্রিয়াসের যে বিটা সেল, এই বিটা সেলটা নষ্ট হয়ে যায় এবং ইনসুলিন একেবারেই তৈরি হয় না। সেই জন্য এদের ইনসুলিন ছাড়া এই রোগীরা কিন্তু বাঁচতে পারে, এদের ইনসুলিনের প্রয়োজন। এখন টাইপ 2 ডায়াবেটিসটা কি? টাইপ 2 ডায়াবেটিসে দেখা যাচ্ছে যে এখানে যে শরীরে যে ইনসুলিন থাকে, ইনসুলিনের কার্যক্ষমতাও কমে যায় এবং প্রয়োজনের তুলনায় কম ইনসুলিন তৈরি হয়। এবং টাইপ 2 ডায়াবেটিসটা এটা সাধারণত দেখা যায় যে একটু এরা স্থূলকায় হয়ে থাকে এবং এটা দেখি যে আমরা বয়স্কদের হয়, তবে ইদানিং আমরা দেখছি যে কম বয়সী যারা, তাদেরও এই টাইপ 2 ডায়াবেটিসটা হচ্ছে। এছাড়া কিছু হরমোন যদি পরিমাণে শরীরে বেশি হয়ে যায়, যেমন থাইরয়েড হরমোন, গ্রোথ হরমোন, কর্টিসল, আমরা বলি অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন, গ্লুকাগন, এই সব হরমোন, অ্যালডোস্টেরন, এগুলো যদি বেড়ে যায় তাহলেও কিন্তু এই ডায়াবেটিস হতে পারে। কিছু ওষুধ যদি পরিমাণে বেশি হয়ে যায়, যেমন কর্টিকোস্টেরয়েড জাতীয় ওষুধ, আমরা কিছু টক্সিন, কিছু রেয়ার ভাইরাল ইনফেকশন অথবা কিছু রেয়ার জেনেটিক ডিজিজেও এই কারণভিত্তিক ডায়াবেটিস হতে পারে। কমপ্লিকেশন যদি না থাকতো তাহলে ডায়াবেটিস না নিয়ন্ত্রণ করলেও হয়তো অসুবিধা হতো না, কিন্তু এর নির্দিষ্ট কতগুলো মারাত্মক জটিলতা আছে, কোথাও জীবন ঝুঁকি অত্যন্ত বেশি। যেমন এই কমপ্লিকেশনগুলোকে ভাগ করা হয়েছে যে অ্যাকিউট এবং ক্রনিক। কতগুলো আছে খুব স্বল্পমেয়াদী, ডায়াবেটিস হঠাৎ করে বেড়ে গিয়ে হয়, হঠাৎ করে কমে গিয়ে হয়, সেগুলোও যেমন নিয়ন্ত্রণ করা দরকার। আবার কতগুলো আছে দীর্ঘমেয়াদী, যেমন সূক্ষ্ম রক্তনালীর বা বড় রক্তনালীর এই ক্ষতিকরগুলো, এই ডায়াবেটিস বেড়ে থাকা বা ব্লাড সুগার যদি বেশি থাকে, সাধারণ মাত্রায় এটা খালি পেটের 7 এবং ভরা পেটের 10 এবং গড়ে যদি 7%-এর উপরে থাকে হিমোগ্লোবিন A1C, এই কমপ্লিকেশনগুলো সময়ের সাথে সাথে আসতে থাকে। তো মানসিক সমস্যার কথা যেটা বলা হচ্ছে যে ডায়াবেটিস ও মানসিক রোগের যে সম্পর্কটা, এটা হলো আসলে দ্বিমুখী একটা সম্পর্ক। ডায়াবেটিসের কারণে তার মানসিক সমস্যা বাড়তেছে, যেমন মানসিক মেন্টাল স্ট্রেস বাড়তেছে। এই মেন্টাল স্ট্রেসের কারণে কিছু বডির মধ্যে কিছু হরমোনালের অসমতা দেখা যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এই চেঞ্জ এবং অসমতার কারণে দেখা যাচ্ছে তাদের আবার ডায়াবেটিসটা বেড়ে যাচ্ছে। কিছু হরমোনের নাম স্যার অলরেডি বলে ফেলছেন, যে এই কারণের যে হরমোনাল চেঞ্জগুলোর হওয়ার, যদি এটা একটা ভিসিয়াস সাইকেল বা আমরা
আমরা সাইক্লিক অর্ডার বলতে পারি যে ডায়াবেটিস হলো মানসিক সমস্যার মানসিক চাপ স্ট্রেস বেড়ে গেল, তারপরে আবার একটা হরমোনাল সেক্রেশন হলো, আবার ডায়াবেটিস বাড়তেছে। এই সাইক্লিক অর্ডারগুলোর মধ্যেই কিন্তু আমাদের ডায়াবেটিসের প্রভাবটা অনেক বেশি। তবে এখানে যেটা বলা হচ্ছে খুব রিসেন্টলি ডায়াবেটিসের শুধু চিকিৎসা করলেই হবে না, ডায়াবেটিসের জটিলতার চিকিৎসা করলেই হবে না, পাশাপাশি বলা হচ্ছে যে এই ডায়াবেটিসের চিকিৎসার সাথে মানসিক চিকিৎসা এবং মানসিক চিকিৎসা এবং তাদেরকে সাইকোলজিক্যাল যে সাপোর্ট দেওয়ার সেই বিষয়টা কিন্তু খুব উঠে এসেছে, খুব বারবার কিন্তু এই কথাটাই বলা হচ্ছে। ডায়াবেটিসের রোগীরা কিন্তু অধিকাংশই কিন্তু কর্মক্ষম, আসলে কর্মক্ষম মানে এই বয়সের মানুষ। তাহলে এই বয়সের মানুষ মানে উনি যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারেন অথবা ডায়াবেটিস না হয়ে আরও দীর্ঘদিন বেঁচে থাকতে পারেন, তাহলে পৃথিবীকে, ওই দেশকে ও তার পরিবারকে বা সমাজকে আরও অনেক কিছু দেওয়ার রাস্তা কিন্তু খোলা থাকলো। উল্টাটা হচ্ছে কিন্তু এখন। তাহলে এই উল্টা থাকাকেই ঘোরাবার জন্য ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন এবারে থিম ঠিক করেছে। তো আমি বলতে চাই যে একটা দারুণ থিম ঠিক হয়েছে, যেটি পৃথিবীর চেহারা পাল্টে দিতে পারে যদি আমরা এটাকে মর্মার্থটা বুঝতে পারি এবং সেই হিসেবে কাজ করতে পারি। এবং বাংলাদেশের জন্য এটি খুবই বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এখানে প্রায় প্রতিটি অফিসেই কর্মকর্তা কর্মচারীদের যে সুস্বাস্থ্যকর পরিবেশ কাজ করবে সেটা নিশ্চিত করা হয়নি। দেখা গেছে যে আমাদের 4টা মূল কম্পোনেন্ট এখন ট্রিটমেন্টে, একটা হচ্ছে ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন এবং ড্রিম মানে হচ্ছে ঘুম। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা বর্তমানে এমন একটা সমাজে বসবাস করছি, স্পেশালি চিকিৎসকদের ক্ষেত্রে হয়তো একটু বেশিই প্রযোজ্য। ডায়াবেটিস রোগীরা অনেকেই ডিসিপ্লিনড হচ্ছে, কিন্তু আমাদের ডিসিপ্লিনড হতে হবে টু প্রিভেন্ট দ্য ডায়াবেটিস। কারণ আমাদের মতো একটা মধ্যবিত্ত দেশে 1,31,00,000 রোগী, 1,31,00,000 পেশেন্ট, ডায়াবেটিস পেশেন্ট, এই বিশাল বার্ডেন আমাদের ইটস হিউজ। আমাদের ইকোনমি একটা বড় পোর্শন কিন্তু এদের ট্রিটমেন্ট, পর্যাপ্ত ট্রিটমেন্ট আমরা দিতে পারছি না, নাম্বার অফ এন্ডোক্রাইনোলজিস্ট ইজ লিমিটেড। সুতরাং সেদিকেও আমাদের খেয়াল রাখা উচিত। আমাদের দেশে কেন নারীরা এত বেশি সংখ্যায় গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন সেটি অবশ্যই গবেষণা করা উচিত এবং সেটা প্রতিরোধ করার জন্য কি করা যায় সেটি চিন্তা করা উচিত। আমরা বলে থাকি যে প্রতিটি গর্ভবতী নারী বা অন্তঃসত্ত্বা নারী যেন 24 থেকে 28 সপ্তাহের মধ্যে অবশ্যই একবার ডায়াবেটিস পরীক্ষা করেন গর্ভকালীন ডায়াবেটিস শনাক্ত করার জন্য। ঝুঁকিপূর্ণ থাকলে তার আগেই করতে হবে। ঝুঁকিপূর্ণ নারীরা কারা? ঝুঁকিপূর্ণ হচ্ছেন তারা যারা অধিক বয়সে সন্তান ধারণ করছেন, যাদের পূর্ববর্তী সন্তান ধারণের সময় ডায়াবেটিস ছিল, যাদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস আছে, যারা স্থূলতা বা ওজনাধিক্যে ভুগছেন, যারা ওভারওয়েট, যাদের পলিসিস্টিক ওভারি ডিজিজ বা অন্যান্য হরমোনাল ডিজিজ ছিল আগে, যাদের প্রি ডায়াবেটিস ছিল আগে, এরা সবাই হচ্ছেন ঝুঁকিপূর্ণ নারী। যে ইনসুলিন ছাড়া যে নতুন ইনজেক্টেবল ড্রাগ, এগুলোকে আসলে গেম চেঞ্জার হিসাবে সারা পৃথিবীতে ব্যবহৃত হচ্ছে। যে আমরা প্রথমেই বলেছি আমাদের ট্রিটমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে জটিলতা প্রতিরোধ করা বা কোমরবিডিটি নিয়ন্ত্রণ করা। সো আমাদের এই যে নতুন যেসব ইনজেক্টেবল থেরাপি এসেছে, GLP-1 বেস থেরাপি, সেগুলো আমাদের ডায়াবেটিসের পাশাপাশি এটা স্থূলতা কমায়, এটা হৃদরোগের ঝুঁকি কমায়, এটা স্ট্রোকের ঝুঁকি কমায়, এটা কিডনি ভালো রাখতে সাহায্য করে। সো এইসব ওষুধগুলো আমরা ইদানিংকালে খুব বেশি ইউজ করছি। অতিরিক্ত ওজনের কারণে আমাদের ইনসুলিনের কার্যকারিতা হটিয়ে যায় বা সংবেদনশীলতা হারিয়ে ফেলে, যার ফলশ্রুতিতে আমাদের শিশুরা ডায়াবেটিস আক্রান্ত হচ্ছেন। 2 নম্বর জিনিসে যদি আমরা দেখি জীবন ধারণের ক্ষেত্রে আমাদের শারীরিক নিষ্ক্রিয়তা, অধিকাংশ ক্ষেত্রে আমাদের শিশু পরিবেশে আমাদের উপযোগী মাঠের বা খেলাধুলা জায়গার অভাব এবং আমাদের সাথে সাথে পাল্লা দিয়ে আমাদের স্ক্রিন টাইম, মোবাইল, টিভি এগুলোর সহজলভ্যতা আমাদের সেই ক্ষেত্রে সেনিটারি লাইফস্টাইলের বা কর্মহীন অবস্থায় আমাদের শিশুদেরকে বেশি মাত্রায় ঝুঁকিয়ে দিচ্ছে। 3 নম্বর জিনিসে যদি আমরা দেখি অস্বাস্থ্যকর এবং প্রসেস ফুড, প্রক্রিয়াজাত খাবারের সহজলভ্যতা এবং সর্বপ্রতি বাচ্চারা যে ট্রানজিশন পিরিয়ড দিয়ে অ্যাডোলেসেন্স হবে, পরবর্তীতে অ্যাডাল্ট লাইফস্টাইলে যাবে, সেই ক্ষেত্রে প্রতিটা জায়গায় একজন হরমোন বিশেষজ্ঞ, একজন নিউট্রিশনিস্ট এবং একজন শিশু বিশেষজ্ঞ সমন্বয়ে একটা টিম থাকা উচিত, যারা তাদেরকে এই যে ট্রানজিশন পিরিয়ডটাকে তারা খুব সুন্দরভাবে দিক নির্দেশনা দিতে পারবে। বিজ্ঞানসম্মত উপায়ে যেমন কিছু আমরা রক্ত টেস্টটা করি, আমরা সাধারণত ডায়াবেটিসটাকে নির্ণয় করি। এর মধ্যে আমি প্রথমেই বলতে চাই যে অভুক্ত অবস্থায় রক্তের গ্লুকোজ পরিমাপ করা, দ্যাট ইজ ফাস্টিং ব্লাড সুগার, হিমোগ্লোবিন A1C, এটাও আমরা সাধারণত পেশেন্টকে অ্যাডভাইস করি ফর ডায়াবেটিস ডায়াগনোসিসের জন্য। এটার সাথে কোনো সাধারণত খাবারের কোনো সম্পর্ক নাই এবং ডে নাইটের কোনো সম্পর্ক নাই, এনি টাইমে এটা আমরা করতে বলি। এবং সেটা যদি মোর দ্যান অর ইকুয়াল টু 6.4 হয় সেক্ষেত্রে
আমরা ওই পেশেন্টটাকেও ওই রোগীটাকে ডায়াবেটিস হিসেবে ঘোষণা করতে পারি। র্যান্ডম ব্লাড সুগার অর্থাৎ দিনের বা রাতের যে কোনো টাইমে এটা করা যায়, ইরেসপেক্টিভ অফ মিল, মানে খাবার খেলো বা না খেলো এটা করা যায়। এবং সেটা যদি 11.1-এর বেশি হয় এবং সাথে যদি পেশেন্টের টিপিক্যাল সিমটমস মানে লক্ষণ যেটা আমরা থাকে পেশেন্টকে বলি, যেমন অধিক ক্ষুধা লাগা, প্রস্রাব ঘন ঘন হওয়া, ওজন কমে যাওয়া, যদি এগুলো থাকে সেক্ষেত্রে আমরা র্যান্ডম ব্লাড সুগার 11.1-এর বেশি হলেও আমরা তাকে ঘোষণা করতে পারি যে পেশেন্টটা ডায়াবেটিস হতে পারে। আসলে আলোচনা থেকে যেটা বুঝলাম যে আসলে বা আমরা জানি যে কর্মস্থলের আমরা যে কর্পোরেট হাউসগুলোতে কাজ করি এটাই মনে হয় ডায়াবেটিক হওয়ার জন্য সহায়ক। অর্থাৎ আমরা অনেক সময় আমাদের 60% জীবনের সজাগ অবস্থায় কাটিয়ে দিই কিন্তু কর্পোরেট হাউসে, এবং সেটা একটা সেডেন্টারি লাইফস্টাইল, বসে বসে কাটাই, এবং সেখানে অত্যন্ত প্রেশার থাকে, একটা জবের প্রেশার থাকে, এবং খাওয়া দাওয়া থাকে কিন্তু অজস্র, এবং বেশিরভাগই কিন্তু বিভিন্ন ধরনের ফাস্টফুডও থাকে, মিটিং থাকে প্রচুর। এই যে লাইফস্টাইল এটা কিন্তু কমন, এবং এটাই মনে হচ্ছে যে আমরা যখন একটা কর্পোরেট হাউস বানাই, যারা বানায় আমার এই মানসিকতাটা যদি তাদেরকে দেয়া যায় যে এটার সাথে সাথে কিন্তু একদল মানুষ এখানে ঢুকবে এবং বেরোবে কিন্তু ডায়াবেটিস নিয়ে, তার মানে হচ্ছে এখানে এমন কিছু করা দরকার। এবং ডেফিনেটলি অনেক উন্নত বিশ্বে এবং অনেক প্রতিষ্ঠানে আছে যে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য সুনির্দিষ্ট নীতিমালা, স্পেশালি হেলথ পলিসি যদি আমরা বলি কর্পোরেট, সেই হেলথ পলিসিগুলোর মধ্যে নিয়মিত টেস্টগুলো করা এবং একটা সংস্কৃতি ডেভেলপ করা, যে কালচারটা ডেভেলপ করা যে এখানে হেলথ যেন বা কনসিয়াস থাকে সবাই।